নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী ভূতের রাজা। গল্পটি একটি জঙ্গলের মধ্যে ভূতের রাজাকে নিয়ে। না, সত্যজিৎ রায়ের ভূতের রাজা নয়, এটি হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। কেন ভূতের রাজা এবং কি ভুতুরে গল্প, সেটা গল্পের মধ্যেই আপনারা শুনতে পাবেন। গল্পটা আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র থেকে। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলের উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলে মাঝপথে সন্ধ্যা হবেই। তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই খুঁটি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল, তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন বা 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা এখানেই বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনার থাকার অসুবিধে হবে না। কিন্তু 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 কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? কেন? ওই ওই লোকের মুখে শোনা কথা, কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? অপদেবতা ছাড়া কি বলবো। কুঠির এই পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের এক ভুতুরে দেবতা আছে। সে দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরাও পর্যন্ত সন্ধ্যাবেলায় পাড়ার দিক মারায় না। তারা বলে তাদের এই দেবতা নাকি রাতের বেলায় কুঠিরের ভেতরে ঘুমাতে আসে। আমি হো হো করে হেসে উঠে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত বড় পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি এসব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুটিতে পৌঁছালাম। ডুলি বেয়ারারা বলে গেল, মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। 2 জন কেন সাহেব? 3 জন। 3 জন আবার খেয়ে? তুমি কি আবার আড্ডালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আরদালির কথা বলছি না। তবে কি কুঠিরের দারোয়ানের কথা ভাবছো? না না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারে? ওহো, শুনেছি বটে। তা সে রূপকথার এক বর্ণও আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি। টেলর পাইপের 3টে টান মেরে বললে, দেখো গুপ্ত, সাঁওতালদের সেই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি ঠিক করেছি কাল যাবার আগে তাকে সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বৈঠকখানায় তাকে সাজিয়ে রাখবো। আমার বন্ধুরা দেখলে খুব তারিফ করবে। আমি হেসে বললুম,
তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার এই কুটিরের ভেতরে শুতে আসবেন না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলার আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললে, ওই যে ওখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুটির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের ছায়ায় একটা পাথুরের ঢিপির উপর মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে, কান দুটো হাতির মতো, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতগুলো মুখের ভিতর থেকে রাঙা টকটকে। লকলকে চিপের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁকারির উপরে মুখখানা বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতো কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। ভাবলুম, এই মূর্তি যদি সত্য সত্য রাত্রের কুঠির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে না। ধীরে ধীরে কুঠিরের দিকে ফিরে এলো। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে দেখছিল। আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি কথা। পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কষ্টি পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত ট্রুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁত খুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করছি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির ওপর ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে। মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাঁ হাঁ করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগাল দলের মরা কান্না, একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হলো। ধড়মড় করে আমি বিছানায় উপরে উঠে বসলাম। সে কি আসছে? সত্যিই কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠল নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে খ্যান খ্যানে ঝাঁঝালো গলায় গান শুনলাম। লঘুবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লঘুবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লঘুবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। এ তো সাঁওতালি ভাষা। নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে।
কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবারে আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনল, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। সেই তীব্র খ্যানখ্যানে গলার গান। লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। হঠাৎ উল্টো বিপদ। কুটির ভিতরের দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিতে বসেছি, এমন সময় শুনলুম গুপ্ত, এ তো টেলরের গলা। আহ, বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলর, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেওয়ালের ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের সামনে দিয়ে আমাকে ডেকেছিলে? আমি বললাম, না তো, আমি আমার পিছনে ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাড়াচ্ছে আর গান গাইছে, ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো, সঙ্গে সঙ্গে সেই গান। লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ, ও কে? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলারের বন্দুক দ্রুম করে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে ছায়া মূর্তিটা সাঁত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়াল হয়ে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার টলতে টলতে আমার বিছানার উপরে এসে বসে পড়ল। বাইরে আবার কে গান গাইলে, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার, লগবরুধির কোসিনিন ঘণ্টা বাড়ি মাকাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভেতর দিয়ে এসে পড়েছে তীরে চকচকে ফলার মতো বৃষ্টির অবিশ্রান্ত ধারাগুলো। কোথাও পশুপক্ষী, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর?
যিনি এই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমাতে আসেন, তাই আমিও তার সঙ্গে আসি। কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলিস? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি গো, আমি। এমন সময়ে টেলারও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললুম। টেলার তো শুনেই মহাখাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুদের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। টেলার বললে, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতাম। ওহ, সারা রাত কি অস্বস্তিতেই না কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধ হয়ে আসবে না। আমরা যাব কেমন করে? টেলার বললে, আমাকে যেমন করেই হোক যেতে হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকে আমি স্টেশন অবধি পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি আমার আটদালি, তুমি তোমার চাকর আর তোমার মালপত্র ওই ছোট গাড়িতে এত কিছু ধরবে না। কাজেই তোমাকে ফেলে রেখেই আমাকে যেতে হবে আটদালি। টেলারের আর্দালি এসে সেলাম করলে। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা নিয়ে এসো। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? টেলার বললে, নিশ্চয়, আমার যেই কথা সেই কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুটিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকে সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুটির ভেতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নোভেল বার করে পড়তে বসলো। ঘণ্টা দেড়েক পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো। খট ঠক ঠক ঠক, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছে বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে। এই আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতর ভূতের রাজা শুতে আছে। ধাক্কার জোরে ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার এক জায়গায় একটা ছ্যাঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুঁড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামলো না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুটি সিঁড়ির উপরে শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি কানা শোনা গেল। সেই হাসি অমানবিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল।
সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধড়মড় করে সে উঠে বসে। সেই সাঁওতাল পুরুতরা। ক্রুদ্ধস্বরে বললাম, কাল আবার কি করতে এসেছিলি সেখানে? ভারী চালাকে পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বলল, আমার ঠাকুর কাল এখানে ঘুমাতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন। কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি? মূর্তির পেটের ওপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয় আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণটি পড়ল। সাঁওতাল বরগুনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম থেকে অবসর নিয়ে বিলাতে যাচ্ছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়ে খুব সম্ভবত তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপর ভিতরে ও চারপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে মিস্টার টেলর ও তার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। নিকটস্থ জঙ্গলে এক নরঘাতক বাঘেরও খোঁজ পাওয়া গেছে। সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর তার আর্দালির গায়ের রক্ত, এবং সেই সাঁওতাল পুরুতরাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শেষ হলো আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের রচনা ভূতের রাজা। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, যাতে আগামী শোতে আরও নতুন এক গল্প আপনাদের জন্য আনতে পারি। গল্প পাঠ লেখক পূজারী এবং ভূতের রাজার ভূমিকায় আমি অনুভব। রাজার ম্যানেজার সুপ্রপাল, সাহেবের ভূমিকায় রাহুল। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা এবং উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার আরও নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার।